আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কমিউট ক্লাব কর্তৃক আয়োজিত ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসের লাইভ সেশনে যারা উপস্থিত আছেন, যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে লাইভটি দেখবেন, সকলকে কমিউট ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাসের সঞ্চালনায় আমি আছি সালমান ফার্সি, সহকারী কোর অ্যাম্বাসিডর, ঢাকা বিভাগ। অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি কমিউনিটি ক্লাবের ভূমি জরিপ 12তম ব্যাচের শিক্ষার্থী হাসিব বিল্লাহ ভাইকে। হাসিব বিল্লাহ ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হাসিব বিল্লাহ ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, হাসিব বিল্লাহ ভাই হয়তো আমাকে শুনতে পাচ্ছেন না। আমাদের মাঝে এ পর্যায়ে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি ভূমি জরিপ 12তম ব্যাচের শিক্ষার্থী আনসারুল্লাহ ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেটওয়ার্ক প্রবলেম তাদের কারণে ঝামেলা অবস্থা। জি, আমার কথা আমরা ক্লিয়ার আপনাকে শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি। তেলাওয়াতের মাধ্যমে আজকে অনুষ্ঠান ক্লাস শুরু করার অনুরোধ করছি। ঠিক আছে, ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا. قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا. وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوس ويعوق ونسرا. وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا. السلام عليكم. مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا. صدق الله العظيم. ধন্যবাদ আনসারুল হক ভাইকে, তার সুরটা কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে ওরিয়েন্টেশন ক্লাসটি শুরু করার জন্য। আমাদের মাঝে কমিউনিটি ক্লাবের প্রাপ্তি ও অনুভূতি সংক্ষেপে প্রকাশ করার জন্য আহ্বান করছি কমিউনিটি ক্লাব কর্তৃক আয়োজিত ভূমি জরিপ 11তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইকে। সংক্ষেপে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, বাসা কুমিল্লা চান্দিনায়। তো আমি বিগত যে ভূমির জরিপটা ছিল 11তম ব্যাচের, ওই 11তম ব্যাচের শিক্ষার্থী। তো আলহামদুলিল্লাহ 11তম ব্যাচের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখেছি, যেগুলা আপনার মনের অনুভূতি দ্বারা প্রকাশ করা সম্ভব না। তো এই ভূমি জরিপ যে শিক্ষা করবো আমরা, এই শিক্ষা সম্পর্কে তো আমাদের স্যার মুফতি মোহাম্মদ ইসমাইল বিন ফজল স্যার অনেক কিছু আলোচনা করবেন বা হুজুর আলোচনা করবেন। তো আমার পক্ষ থেকে আমি যে ভূমি জরিপ গুলা শিক্ষা করে পেয়েছি, আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য ভূমি জরিপ শিক্ষা করা একান্ত প্রয়োজন। আর হাদিসের মধ্যে বা ইলমুল ফারায়েজের মধ্যে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে, আসসালামু ইলমের আলাইকুম। ইলমুল কোনো ফারায়েজের মধ্যে এমন ইঙ্গিত সাউন্ড দেওয়া হয়েছে আসতেছে না, ভিডিও আসতেছে না। মানুষের জন্য বা ইলমের অর্ধেক। তো ভূমি জরিপ শিক্ষা করা, এর দ্বারা আমাদের আরেকটা ফায়দা হয় যে আমার ভাই আমার বোন কাকে আমরা কতটুকু সম্পদ দিব, এটাও আমরা জানতে পারি। এই কমি ওলামা ইকরাম যে ভূমি জরিপের প্রশিক্ষণ শুরু করেছেন, আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে সূরা নিসা 4 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা যে আলোচনা করেছেন, এই বিষয়গুলো আমাদের ইসমাইল বিন ফজল স্যার ইঙ্গিত দেন। তারপর আমাদের যে ভূমি জরিপগুলো শিক্ষা করার জন্য আমরা যারা এখন আসছি বা নতুন করে জয়েন হয়েছি, আমাদের সর্বপ্রথম মনোযোগ দিতে হবে ভূমি জরিপ শিক্ষা করার জন্য যে সূত্রগুলা রয়েছে, আনা গন্ডা বা বিভিন্ন তারপর জ্যামিতির বিষয়ে যাদের ধারণা আছে, সেই বিষয়ে আপনার ত্রিভুজ চতুর্থভুজ বা বৃত্তা, এইসব বিষয়গুলা সর্ব অবস্থায় আমাদের আয়ত্ত করতে হবে। যদি আমরা আয়ত্ত করি তাহলে আমাদের এর দ্বারা কি ফায়দা হবে। আর যদি আমরা খেলাধুলায় বিষয়গুলা ছেড়ে দেই, একদিন ক্লাস করলাম আর 3 সপ্তাহ ক্লাস করলাম না, তাহলে এর দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না। তো এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব, যেমন সামনাসামনি আমাদের ক্লাস হলে আমরা গুরুত্ব দিই। এই অনলাইনে যে ভূমি জরিপের ক্লাসটা হইতেছে, 12তম ব্যাচের যত শিক্ষার্থী ভাই আছেন সকলকে অনুরোধ করব এই বিষয়গুলা প্রতিদিনের ক্লাসের পড়াগুলা প্রতিদিন নোট করে নেওয়ার জন্য। আর সাথে সাথে যদি নোট করে নেই, আমাদের ফায়দা হবে যখন আমাদের কোর্সের পরে একটা পরীক্ষা না হয়, ওই পরীক্ষায় তখন আমাদের খুব ক্লান্ত হতে হবে না, তখন আমাদের মাথা গরম হবে না, তখন আমরা খুব ঠান্ডা মাথায় ধীরে স্থিরে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবো। এই জন্য সকল শিক্ষার্থীদেরকে আর সকলকে বলবো, ভাই আমরা যেহেতু এসেছি, এখানে তো অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠানের মধ্যে আপনার কয়েক হাজার টাকা দিয়ে আপনার কোর্স করতে হয়, আর এখানে তো সীমিত মাত্র মানে অনলাইন খরচটা, এই খরচটা শুধু নেওয়া হয়। এর দ্বারা কি আমরা অনেক ফায়দাবান হব ইনশাআল্লাহ। এই জন্য সকলে মনোযোগ দিয়ে যেন আমরা ক্লাসগুলা এবং স্যার ওস্তাদদের কথাগুলা যেন মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, তো এই মুহূর্তে আমাদের সাথে একদম সংক্ষিপ্ত ভাবে অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান করছি ভূমি জরিপ 11তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ হুমায়ুন আহমদ ভাইকে। আপনি কমিউনিটি ক্লাব থেকে কি পেলেন এবং আপনার অনুভূতি কি, কিভাবে শিখবে, এগুলো তো স্যার ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন। তো আপনার অনুভূতি কি, আপনি কি শিখতে পারলেন বা কি পরিমাণ ফায়দা হতে পারে, সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার প্রতি আমার সালাম ও শ্রদ্ধা রেখে আমি কথা বলছি। আমার বাড়ি হচ্ছে বল্লা লালমোহন থানা।
আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। আমি ভূমি জরিপে 11তম ব্যাচে ক্লাসগুলো করেছি আলহামদুলিল্লাহ। আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভূমি জরিপে বেসিক জ্ঞান থাকা জরুরি। আমি আলহামদুলিল্লাহ ভূমি জরিপ কোর্স করার কারণে আমি বেসিক জ্ঞানটা পেয়েছি। আর করার কারণে আমার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সব সমস্যা সমাধান আমি করতে পারবো আলহামদুলিল্লাহ। যেমন আমার ফ্যামিলিতে যদি কারো কোনো সমস্যা হয় জায়গা জমি নিয়ে, সেটা আমি সমাধান করতে পারবো। আর যদি এই কোর্সটা না করতাম তাহলে হয়তো করতে পারতাম না। আর খুবই সংক্ষেপে যদি বলতে হয় তাহলে মাত্র 15টা ক্লাসের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক কিছু শেখানো হয়, যেটা অনেক জায়গায় 6 মাসে শেখানো হয়। সেটা আমরা মাত্র 15টা ক্লাসের মাধ্যমে 1 থেকে 1.5 মাস সময়ের মধ্যে আমরা শিখেছি। এবং আলহামদুলিল্লাহ এই জ্ঞান, বেসিক জ্ঞান থাকার কারণে আমি হয়তো পাড়া প্রতিবেশী কেউ যদি কোনো বিপদে পড়ে তাদেরকে আমরা সুন্দরভাবে একটা জায়গা জমি সম্পর্কে সুন্দর একটা সমাধান দিতে পারবো, পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিয়ে দেখিয়ে দিতে পারবো। এবং আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোনের ভাগ বাটোয়ারা এগুলা সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো। এবং সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, যেটা আসলে অন্য কোথাও হয়তো এত সংক্ষেপে শেখা সম্ভব না, যেটা আমি মাত্র 15টা ক্লাসের মাধ্যমে শিখেছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, যে আয়োজনের মাধ্যমে হাজার হাজার কম ইউথ ক্লাবের ভাইয়েরা উপকৃত হচ্ছে। এটা আসলে অভাবনীয় একটা ব্যাপার। হ্যাঁ, এটা আমি অনেক জায়গায় অনেক কোর্সের সাথে জড়িত ছিলাম, কোর্স করি নাই, তবে অনেক কিছু আমি জানি। তারা হচ্ছে 2-4 মাস 6 মাস ডিউরেশন নেয়, কিন্তু এত সুন্দরভাবে শেখানো হয় না। তারা টাকা নেয়, অনেক টাকা নেয়। এখানে মাত্র সামান্য কিছু টাকার বিনিময়, যেটা আসলে কি বলে এটাকে, সামান্য কিছু একটা টাকা, যেটা আসলে তুলনাহীন। আলহামদুলিল্লাহ এই হলো আমার সংক্ষিপ্ত অনুভূতি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো উদ্যোগ। এবং সবার জন্য শুভকামনা হইলেও সবাই ধৈর্য সহকারে ক্লাসগুলো করবেন। এবং ইনশাআল্লাহ আপনার আগামী ভবিষ্যৎ, আপনাদের পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন কেউ ঝামেলা করবো, কেউ কোনো ইয়েতে করবে, তাদেরকে সুন্দরভাবে সমাধান দিতে পারবেন। এই বেসিক জ্ঞানটা জানা থাকবে। আর এটা সবার জন্য জানা ম্যান্ডেটরি এবং জরুরি। যেমন নামাজ যেমন ফরজ, এটা আমি মনে করি এটাও জানা ফরজ। তার এই হলো আমার সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খুব সংক্ষেপে অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ হুমায়ুন আহমদ ভাইকে। বর্তমান সময়ে উলামায়ে কেরামের কাজ শুধু মসজিদ মাদ্রাসায় নয়, দাওয়াতি মেহনত এবং উদ্যোক্তাদের যিনি পথ প্রদর্শন করেন, এবং উত্তরবঙ্গের মধ্যে যার মুশির বলা যায়, এবং যার পরামর্শে অনেকগুলো মাদ্রাসা এবং অনেক মানুষ চলে, এবং দিনের যেই পথগুলো বা দাওয়াতের যে পদ্ধতিগুলো আছে, যার মাধ্যমে ভালো পরিমাণ, আমার জানা মতে ভালো পরিমাণ খেদমত হচ্ছে। তো উনি আজকে আমাদের মাঝে আমাদের সম্মানিত মেহমান হিসাবে আছেন। তো কথা বলছি, আজকে আমাদের সাথে সম্মানিত মেহমান হিসাবে আছেন মোল্লা অর্গানিক এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা, মাদ্রাসাতুল মদিনা বগুড়ার মহাপরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, দায়ী, শিক্ষাবিদ ও সফল একজন উদ্যোক্তা মুফতি মনোয়ার হোসেন সাহেব। তো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের দিক নির্দেশনামূলক এবং অতিথি বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি মুফতি মনোয়ার হোসেন সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় শুকরিয়া, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং এই জমিনের মালিকানা তথা সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, সকল প্রশংসা নিবেদন করছি সে মহান রবের জন্যই, আলহামদুলিল্লাহ। ভূমি সংক্রান্ত বিষয়ে বা ভূমি জরিপ বা মাপজোপ সম্পর্কে আজকের এই আয়োজনে কওমি ইউথ ক্লাব আয়োজকের নামটা একটু দয়া করে প্লিজ। মুফতি আহমদ মাইমুন সাহেব। না, এটা কার পক্ষ থেকে এটা বাস্তবায়ন হচ্ছে? কওমি ইউথ ক্লাবের পক্ষ থেকে। কওমি ইউথ ক্লাব। আমি যদি জি, কওমি ইউথ ক্লাব
তে আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছি, হামদ এবং নাত করছি, দরুদ শরীফ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আয়োজনটা কওমিয়ত ক্লাবের সৌজন্যে এবং সম্মানিত বিজ্ঞ সঞ্চালক যিনি আছেন এবং অংশগ্রহণকারী যে সকল আমার ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা এবং আমার চেয়ে বয়সে যারা আছেন, তাদের প্রতি সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। এক নম্বর বিষয় হলো, আমি খুব প্র্যাকটিক্যালি একাডেমিক কথা বলার চেয়ে আমি খুব ফ্রেন্ডলি কথা বলতে পছন্দ করি। আমি কয়েকটা বিষয়ে ছোট ছোট করে শুধু আমি পয়েন্ট নির্ভর করব, আপনাদের মূল্যবান সময় যেন মূল কাজে যেন আপনারা ব্যয় করতে পারেন, এজন্য আমি খুবই সংক্ষেপে ছোট ছোট কয়েকটা কথা বলি। এক নম্বর বিষয় হলো, আমরা নিয়তের দিক থেকে আসি। আমরা এখানে যারা আছি, আমি দেখেছি সর্বশেষ 54 জন অংশগ্রহণ করেছি। আমরা নিয়ত এবং আকীদাগত দিক থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো যে বর্তমান রাষ্ট্র এবং পৃথিবী পরিচালনার পদ্ধতিগত দিক থেকে সারা পৃথিবীর সমস্ত শাসক এবং শোষিত মানুষ এই আসমান জমিনের মালিকানা নিয়ে একটা কনফিউশনের মধ্যে আছে এবং আকীদা সহি নেই, এবং উলামায়ে কেরামের ভিতরেও সচেতনতা বা আলোচনার আরো সুযোগ রয়েছে। তো একজন ক্যামেরা চালুর কথা বলেছেন, আমি কি ক্যামেরা চালু করব? জি জি, অবশ্যই। এটা আমরা চাচ্ছিলাম বলার জন্য, কিন্তু আপনার ওইখানে পরিবেশটা কেমন, এর আচ্ছা, জন্য আর আমরা না না, সমস্যা নেই, সমস্যা নেই। জি। আচ্ছা, যেটা বলছিলাম, তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর কুফারে কুরাইশদের সঙ্গে যে গুরুত্বপূর্ণ কথাটি হয়েছে সেটি হলো যে জমিনের মালিকানা নিয়ে কথা হয়েছে। জমিনের মালিকানা নিয়ে কথা হয়েছে, সেটা হলো যে সার্বভৌম ক্ষমতার মালিককে। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে এই কোশ্চেনটা আপনারা মনে রাখবেন, কারণ আপনাদের কার্যক্রম হলো ভূমি সংক্রান্ত বিষয়ে। তো এক নম্বর হলো যে আমাদের যেমন বর্তমান রাষ্ট্র ব্যবস্থা আমরা পরিচালিত হই হলো গণতান্ত্রিক পদ্ধতিতে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভূমির মালিকানা হলো জনগণ। মনে রাখবেন, ভূমির মালিকানা হলো জনগণ, কারণ এখানে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি হলো বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আর জনগণ বলেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে পার্লামেন্ট মেম্বার পাঠিয়ে দিয়ে আইন প্রণয়ন করে থাকে, কারণ ভূমির মালিকানা তার। সমাজতন্ত্রের মাধ্যমে ভূমির মালিকানা থাকে হলো সমাজপতিদের তথা শাসকের, আর রাজতন্ত্রের 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 সার্বভৌম ধারণা হলো সার্বভৌম ক্ষমতার মালিক হলো রাজা। তো এই সবকটাই কুফরি। এই মেন পয়েন্টটা মনে রাখার জন্য আমি অনুরোধ করছি। জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক নয়, আসমান জমিনের মালিকানা এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আজকের ক্লাসটা যেহেতু এটা সংক্রান্ত না, তবে নিয়ত যেহেতু শুরুতেই, এই জন্য আমি সকল ভাই বেরাদারকে বলবো যে এই বিষয়টা খেয়াল রাখেন। ভূমির মালিকানা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত মালিকানা একমাত্র আল্লাহর, শুধুমাত্র মালিকানা পরিবর্তন করে তোমাদেরকে ভোগ করার অনুমতি দিয়েছেন। তো সুতরাং কেউ যদি মনে করে যে সার্বভৌম ক্ষমতার মালিক আমিও, বা জনগণ, বা শাসক অথবা রাজা, তাহলে সে কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানলেও মালিকানার দিক থেকে মানুষকে অংশগ্রহণ করার কারণে সে শিরকের অন্তর্ভুক্ত হবে, জেনে অথবা না জেনে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে ছোট্ট করে এই পয়েন্ট থেকে বলে বের হয়ে আসি, এখানে আমাদের আকীদা হবে সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর সার্বভৌমত্বের সংজ্ঞা কি আপনারা যারা আছেন পড়াশোনা করে নেবেন। সার্বভৌমত্ব কতটুকুতে গঠিত হয়, কতটুকুতে আসে, এবং সার্বভৌমত্বর ক্ষমতা আসলে তার অথরিটি কি থাকে, তিনি কি কি করতে পারেন। এরপরে আপনি ভূমিতে আসবেন, এরপরে আপনি ভূমি মাপবেন। কারণ আপনি যদি ওখানে চিন্তা করেন যে আমি মানুষের মালিকানা আমি বের করে দিচ্ছি, এবং আপনি যদি আল্লাহর মালিকানা যদি আপনার মনে না থাকে, তাহলে আপনি দারুণ একটা বিভ্রান্তিতে পড়বেন।
এজন্য সকল ভাইরা যারা আছেন দয়া করে এই বিষয়ের আকীদাগত বিষয় থেকে ক্লিয়ার হবেন। 2 নাম্বার বিষয় আসি যে আহ সম্মানিত সঞ্চালক সাহেব যে আমার পরিচয়টা দিয়েছেন, আমি একটু যুক্ত করে দিতে চাই। সেটা হলো যে আমি আপনাদের একজন ভাই। আমার নাম মনোয়ার হোসেন। আমি মূলত মাদ্রাসা পরিচালনা করি, শিক্ষা নিয়ে কাজ করি, মাদ্রাসা, মক্তব, মসজিদ ভিত্তিক মক্তব, সাধারণ দাওয়াতি কাজ, এই বিভিন্ন কাজগুলো করার জন্য চেষ্টা করি। আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, এটা আমার রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব। এই দায়িত্বের জায়গা থেকে করার জন্য চেষ্টা করি। জীবিকা নির্বাহের জন্য আমি একটু ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্যের সাথে আছি, যেটা ভাই আমার ছোট ভাই এখানে পরিচয় হিসেবে দিয়েছেন, সম্মানিত সঞ্চালক সাহেব। আমি বলবো যে ভাই একটু খেয়াল রাখবেন, আসলে আমার ওইটা মূলত পরিচয়ের কোনো বিষয় না, ওইটা আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা অংশ মাত্র। 3 নাম্বার বিষয় হলো এবার আজকের এই ভূমি জরিপ সম্পর্কে কথা বলি। আমি বগুড়াতে মাদ্রাসা পরিচালনা করছি। প্রথমে বাসা ভাড়া নিয়ে শুরু করেছিলাম। সেখানে মাদ্রাসাতুল মদিনা বর্তমান আহ এক জায়গায় 3 বিঘা জমির উপরে মাদ্রাসা প্রতিষ্ঠিত। তা আমি ব্যক্তিগতভাবে পারিবারিক ভাবেও আমি একটু লেখাপড়া শুরু থেকে বড়দের মধ্যে আমি লেখাপড়া করেছি। আমার আব্বার একটু লেখাপড়া কম ছিল, তো জমাজমি সংক্রান্ত কোনো কাগজপাতি বের করলে আব্বা আমাকে ডাকতো। আর আমার এত খারাপ লাগতো যে জমাজমি সংক্রান্ত কোনো বিষয় আমার মাথায় ঢুকতো না। যখনই দেখতাম যে আব্বা ওই ফাইল বের করেছে, তখনই আমি আস্তে করে বাসা থেকে মানে বের হয়ে যেতাম, অন্য অন্য কোথাও চলে যেতাম, যাতে করে আমাকে জমাজমি সংক্রান্ত কোনো বিষয়ে না ডাকে। কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে এসে হয়েছে কি, যে এই যে 3 বিঘা জমি মাদ্রাসার ক্রয় করতে হয়েছে, এটা সম্পূর্ণ আমাকে নিজেকে করতে হয়েছে। তখন আমিনকে ডাকতে হয়েছে, আর আমিন যা বলেছে তাই আমাকে বিশ্বাস করতে হয়েছে। আমি কিছুই জানি না, আমি এই ক্ষেত্রে অজ্ঞ, এবং অজ্ঞ হওয়ার কারণে আমি এখানে অনেক জায়গায় ঠকেছি। ঠকার গল্পটা এবার শোনাই। সেটা হলো যে বর্তমান মাদ্রাসা যে 3 বিঘা জায়গা, পরবর্তীতে মাদ্রাসা আমরা এক্সটেনশন করার জন্য শহরের বাইরে আমরা জায়গার জন্য একটা প্রজেক্ট করতেছি, যে একটা বড় জায়গা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনায় সেখানে সাজাবো। সেজন্য আমরা টার্গেট করেছি, মনে মনে টার্গেট করেছি যে 100 বিঘা জায়গা ক্রয় করা হবে। প্রাথমিকভাবে 50 বিঘা দিয়ে শুরু। 50 বিঘা আমরা প্রাথমিক স্টেপে উঠাবো, দ্বিতীয় স্টেপে উঠাবো হলো 100 আর 50 বিঘা, 100 বিঘা হবে। তো সেই অনুযায়ী জায়গা ক্রয় শুরু হয়েছে। হওয়ার পর আমরা আলহামদুলিল্লাহ এই যাবৎ পর্যন্ত 20 বিঘা জায়গা ক্রয় করেছি। কিন্তু কথা হলো যে জায়গা মাপের ব্যাপারে বা জায়গা কেনা হয় দালালের মাধ্যমে, তারপরে মালিকদের সাথে সম্পৃক্ত দলিল, তো এই কাগজ বোঝা এবং কাগজ জানা বোঝা এতটাই ডিফিকাল্ট, এটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব না যতক্ষণ পর্যন্ত কেউ আপনারা ইনভলভ না হয়েছেন। ব্যাড এক্সপেরিয়েন্স হলো যে 20 বিঘা জায়গার মধ্যে আমরা প্রায় 1.5 বিঘা জায়গা আমরা ক্রয় করেছি, টাকা দিয়েছি, দলিল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেই জায়গা আমরা মাঠেই খুঁজে পাইনি। তো এই যে মানে পরিস্থিতি এবং এই যে দুঃখজনক ঘটনা, এই ঘটনা ইলম না থাকার কারণে। ইলম কোনটা? মানে এই বিষয়ে, জমি এবং ভূমি সংক্রান্ত বিষয়ে ইলম না থাকার কারণে আমাদের ঠকে যাওয়া। মূর্খ মানুষ যেমন ওযু ছাড়াই মনে করেন ফরজ নামাজের গুরুত্ব নেই, শবে বরাতের নামাজ নিয়ে গুরুত্ব দেয় না জানার কারণে, ঠিক আমরা উলামায়ে কেরাম আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে যে আমরা যোগ্যতা অর্জন করে আমরা এই জায়গাগুলোতে আমরা বাঁচতে পারতাম। আমরা ছাত্র বয়সে কিন্তু আজকে কওমি ইউথ ক্লাব যে অপরচুনিটি দিয়েছে, আমরা কিন্তু আমাদের ছাত্র বয়সে বা আমাদের তরুণ বয়সে কিন্তু আমরা এই সুযোগটা পাইনি। এখন যখন আমরা কাজে যখন উদ্যোক্তা হয়েছি অথবা কাজে যখন নেমে পড়েছি, তখন আমরা এই বিষয়ে ভিকটিম হয়েছি, ঠকে শিখতেছি। এজন্য যে সকল ভাইরা এখানে অংশগ্রহণ করেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা গুরুত্ব সহকারে এখানে এসেছেন। অবশ্য গুরুত্ব বুঝিয়ে এসেছেন। এখানে ব্যাপক ফায়দা আপনারা পাবেন বলে আমি বিশ্বাস করি। আর স্কিলড হলো এমন গুরুত্বপূর্ণ বিষয়, দুনিয়া, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী বলেন, দুনিয়া যোগ্যতার ভাষা বোঝে, মুখের বক্তব্যের চেয়ে যোগ্যতার ভাষা দুনিয়া বেশি বোঝে। এজন্য যারা এখানে এসেছেন একটা স্কিল অর্জন করতেছেন, আপনি যদি এটা প্রফেশন হিসেবে নাও নেন, আপনি যদি মাদ্রাসা মুহতামিম হন, অথবা আপনি যদি নিজের ব্যক্তিগত জীবন গঠন করেন, অথবা আপনি একজন উদ্যোক্তা হন, পৃথিবীতে ভূমি আপনার লাগবেই।
আপনি যদি এই বিষয়ের স্কিল যদি আপনি অর্জন করে থাকেন বা আজকে অর্জন করেন, ইনশাআল্লাহ এই যোগ্যতা এবং এই স্কিল আপনাকে ভবিষ্যতে এটা প্রফিট দেওয়া ছাড়া, লাভ দেওয়া ছাড়া কোনো ক্ষতি তো করবেই না, বরং এর মানে ফলাফল লাভ আর লাভ। এজন্য যারা 15টা ক্লাসে আপনারা এই ভূমি জরিপের এই বিষয়গুলো শিখবেন, আপনারা ব্যাপক লাভবান হবেন বলে আমি বিশ্বাস করি। যোগ্য পরিচালক বা টিচার যিনি আছেন, আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই যে তিনি তার যোগ্যতা দিয়ে তার কাছে আসা স্টুডেন্টদেরকে তিনি যথেষ্ট রকম যোগ্য করে তুলবেন, এবং এই সকল ভাইয়েরা তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং বৃহত্তর পরিসরে এই যোগ্যতা কাজে লাগিয়ে যে জাতির এবং প্রাতিষ্ঠানিক ব্যাপক উপকার উম্মার জন্য করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়োজকদেরকে, টিচার, সংশ্লিষ্ট শিক্ষার্থী যারা রয়েছেন সকলের শুভকামনা করছি, সুস্বাস্থ্য কামনা করে আমাকে আজকে আপনাদের সাথে সাক্ষাৎ করে সালাম দেওয়ার জন্য বা আমাকে কথা বলতে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য শেষ করছি। আলাইনা ইল্লাল বালাগ। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো ভাই আমাকে কোনো প্রশ্ন করতে চান, তাহলে আমাকে কোনো বিষয় জানতে চাইলে বলতে পারেন, আমি উত্তর দিতে পারি ইনশাআল্লাহ। একটা বিষয় আমার রয়েছে, সম্মানিত সঞ্চালক সাহেবকে বলবো, একটা কথা আছে যে কথাটা বলে আমি শেষ করে বের হবো আর কি। জি। তাহলে জি, আমি আমার কথাটাই বলি যে যেহেতু আমি ভূমি সংক্রান্ত কাজ আমার চলমান রয়েছে, আমাদের প্রজেক্টটা চলমান, যেটা আমি বলেছি, তো এই প্রজেক্টটা হলো বগুড়াতে। যদি আপনাদের মধ্যে এই আমিনশিপ, এই যে ভূমি জরিপটা পূর্ণাঙ্গ রূপে শিখে আপনার স্কিলটা যদি ঠিক করে আসেন, কম্পিউটার যদি শিখতে পারেন, তাহলে আপনি আমি সম্মানিত সঞ্চালক সাহেব এবং আজকে যে আয়োজক আছেন তার কাছে আমি অনুরোধ করব যে আমাকে একজন যোগ্য, ভূমি সংক্রান্ত বিষয়ে ভালো বুঝবে এমন একজনের জন্য আমি চাকরি অফার করতেছি। এই কোর্স শেষ করে আমার এখানে একজনকে অথবা 5-7 জন 10 জনকে আপনারা অ্যাপ্লাই করাতে পারেন। আমি একজনকে আমি ইনশাল্লাহ কম ইউথ ক্লাবের মাধ্যমে আমি তাদেরকে একজন জব দিয়ে দিব ইনশাল্লাহ। শুকরিয়া হযরত। আপনারা তো হযরত থেকে সরাসরি শুনতে পারলেন, তো আশা করছি আপনারা ওরকম ভাবে যোগ্য হবেন যেহেতু যেভাবে হুজুর চাচ্ছেন। তো প্রথমে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, হযরতের বিষয়ে একটু হয়তোবা অতিরিক্ত বলেছি, অথবা আমি যতটুকু জানি আর হুজুর তো একটু কমিয়ে বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানে পার্সোনাল ভাবেও আমি হুজুরকে চিনি, বা সরাসরি কখনো কথাবার্তা হয়নি। তারপরেও যেহেতু হুজুর এই বিষয়গুলোকে পছন্দ করে না, এই জন্য হুজুরের কাছ থেকে আগেই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো শুকরিয়া, জাযাকুমুল্লাহ আমাদেরকে এত লম্বা একটা সময় দেওয়ার জন্য। আশা করছি হযরতের এই মূল্যবান কথাগুলোর উপর যদি আমরা আমল করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের পরবর্তী পথ চলা সুন্দর হবে। তো আমাদের মাঝে এই মুহূর্তে ওরিয়েন্টেশন ক্লাসে স্বাগত বক্তব্য ও দিক নির্দেশনামূলক আলোচনা করার জন্য অনুরোধ করছি কমিউনিটি ক্লাবের কো-ফাউন্ডার ও আমাদের সম্মানিত ট্রেনার মাওলানা আকরামুল আশরাফ স্যার। ধন্যবাদ সালাম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আলহামদুলিল্লাহ। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ইনশাআল্লাহ, জি জি স্যার, শুনতে শোনা পাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহর শুকর যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম বানিয়েছেন এবং মহামানবের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আল্লাহকে শুকরিয়া আদায় করি। এবং নবীর উম্মত হিসেবে আমাদেরকে তৈরি করেছেন, যে নবীর উম্মত অন্য উম্মতের জন্য, অন্য উম্মের কল্যাণের জন্য,
অন্য উম্মতের ফিকির অন্তরে ঢেলে অন্তরে নিয়ে সামনে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, বা আল্লাহ পাক তাকে ওইভাবেই তৈরি করেছেন, চলতে ফিরতে সর্বাবস্থায় অন্যের কল্যাণের জন্য ফিকির করছেন। এই যে দানটা, এই দানটা অন্য কোনো উম্মতের জন্য ছিল না, এটা আমাদের জন্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মতদের জন্য এটি তৈরি এবং এটি নির্বাচন করা হয়েছে। এটা আল্লাহ পাকের শুকর। এবং আরো বড় বিষয় হলো আমার কথা শোনা যাচ্ছে? সালমান ভাই কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আমাদের কাঙ্ক্ষিত যে ব্যাপারে আমাদের অনেকের মধ্যে অপেক্ষমান ছিল যে আমরা ভূমি জরিপ বা আমিনশিপ এই কোর্সটি করব, বা অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও সময় সুযোগ কিংবা ওইভাবে ওই পরিস্থিতিগুলোর বা ওইভাবে নিজেকে তৈরি করার যায়নি যে একটা সময় নিয়ে আমি কোর্সটা কমপ্লিট করতে পারবো। যার কারণে অনেকেই মনে থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও কোর্সটির মধ্যে অংশগ্রহণ করতে পারেননি। কওমিয়ত ক্লাব আপনাদের সে আশাকে পূর্ণ করার জন্য, আপনাদের সেই ইচ্ছাকে, আপনাদের সেই স্কিল ডেভেলপ করার জন্য অনলাইনের মাধ্যমে নিজের স্থান থেকে কোর্সটি করার সুযোগ করে দিয়েছে। কওমিয়ত ক্লাব নাম শুনেছেন অনেকে, আবার অনেকে আছেন এটির সাথে পূর্ব থেকে সম্পৃক্ত। কিন্তু কওমিয়ত ক্লাব আসলে কি, কওমিয়ত ক্লাব কিভাবে চলে, কওমিয়ত ক্লাব কখন প্রতিষ্ঠা হলো, এটির পরিচালক কারা, এই সম্পর্কে কিন্তু অনেকেই জানেন না। অনেকেই বিষয়টা নিয়ে সন্দিহান ছিলেন। আমি শুরুতেই কওমিয়ত ক্লাব সম্পর্কে আপনার যে সন্দেহানটা ছিল সেটাকে একটু ক্লিয়ার করতে চাই। কওমিয়ত ক্লাব কি এবং কওমিয়ত ক্লাব এর সাথে সম্পৃক্ত কারা আছে? কওমিয়ত ক্লাব মূলত আলেম ওলামাদেরকে দক্ষ করে তোলার একটি প্ল্যাটফর্ম। কওমি ইউথ ক্লাব, কওম জাতি, এটা আমরা সকলে জানি, বিশেষ করে আমাদের ওলামায়ে কেরাম শব্দটির অর্থ ভালো করেই জানেন। ইউথ যুবক, ক্লাব সংঘ বা ঐক্য বা একটা প্রতিষ্ঠান, যেখানে যুবকদের মিলন মেলা, যুবকদের ঐক্য, যুবকদের সংঘ তৈরি করার একটা জায়গা। কওমদেরকে ঐক্য করার, কওমদেরকে সংঘ করার একটি প্রতিষ্ঠান কওমি ইউথ ক্লাব। যদিও বা এটি ইংলিশে দেওয়া হয়েছে এবং এটির যে মূল মাকসাদ, উদ্দেশ্য, সেটাও ক্লিয়ার করে দেওয়া হয়েছে। অনেকেই বলেছেন এটি আরবিতে দেওয়া যেত, অনেকে বলেছেন বাংলাতে দেওয়া যেত। হ্যাঁ, নামটা আমাদের উদ্দেশ্য না, আমাদের কর্মটাই আমাদের উদ্দেশ্য। যেহেতু আমাদের সকল কার্যক্রমগুলো অনলাইন ভিত্তিক হচ্ছে, তাই এটা একটা নাম চয়েস করা হয়েছে। এবং যিনি কওমিয়ত ক্লাবের প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ মাইমুন সাহেব, তিনি আজকের উপস্থিত থাকার কথা ছিল, উনি হজের সফরে আছেন, ব্যস্ততার দরুন তিনি উপস্থিত হতে পারেন নাই। তাই আমাকে হুকুম করা হয়েছে কওমিয়ত ক্লাব সম্পর্কে কিছু বলার জন্য। যদিও বা আমি কওমিয়ত ক্লাবের শুরু থেকেই ছিলাম এবং অবধি আছি,
ইনশাল্লাহ সকলের দোয়া চাই সকলের কাছে, আমার আমৃত্যু পর্যন্ত যাতে কওমিয়ত ক্লাবের সাথে লেগে থাকে। কওমিয়ত ক্লাব কওমি ওলামায়ে কেরামকে দক্ষ করে তোলার এবং কওমি ওলামায়ে কেরামকে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কর্মে, বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করার একটি প্ল্যাটফর্ম। কওমিয়ত ক্লাব আপনাকে দক্ষ করে ছেড়ে দিবে। ঠিক দুধ থেকে যেমন মাখন তৈরি হয়, সেই মাখনটাকে যখন আপনি ছেড়ে দিবেন, সেই মাখনকে চাইলেই সাথে সাথে পানি ভক্ষণ করতে পারে না, যেটা দুধ। কওমিয়ত ক্লাব চাই সেক্টরে আপনার দক্ষতার সহিত আপনি কাজ করতে পারেন। কওমিয়ত ক্লাব মূলত করোনার যে মাস, করোনার যখন লকডাউন হয়েছে, সেই লকডাউনে যখন ওলামায়ে কেরাম বিশেষ করে পুরা পৃথিবী যখন থমকে গেছে, তখন আমাদের ওলামাদেরকে বা ওলামায়ে কেরাম সবচাইতে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এর কারণ হলো ওলামায়ে কেরাম সামান্য ব্যয়ে সংসার চালিয়ে নিতেন। এমন একটা সময়ের মধ্যে এসে না সঞ্চয় ছিল, না কোনো ধরনের ব্যবস্থাপনা ছিল, এমন পরিস্থিতির শিকারের মধ্যে হয়েছেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামকে নিয়ে কি করা যায় এই ফিকির নিয়ে মাওলানা আহমদ মাইমুন সাহেব আমাদের মে মাসে, আমাদের তো মে মাস চলছে এখন, তাই না? এ মাস তো মে মাস চলছে না, এপ্রিল, জি মে মে মাস, এই মাস মে মাস চলছে। অর্থাৎ এই মে মাসে মূলত কওমিয়ত ক্লাবের প্রতিষ্ঠা মাস, এবং কওমিয়ত ক্লাব সর্বপ্রথম আয়োজন করেছে অনলাইনের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সাড়া পেয়েছে এবং সম্পূর্ণরূপে ফ্রিতে এই আয়োজনটা ছিল। তখন লকডাউনের সময় কে কি করবেন হাই হুতাশ, ওলামায়ে কেরাম খুব পেরেশানিতে ছিলেন। ওলামায়ে কেরামের জন্য সামান্য একটি উপহার ছিল যে কিভাবে নিজেকে তৈরি করা, আর সেই সুযোগটা অনলাইনের মাধ্যমে কিভাবে করা যায় সেই ফিকরে তিনি এটি প্রতিষ্ঠা করেছেন। আলহামদুলিল্লাহ কম্পিউটার থেকে প্রথম কোর্স ছিল, ধীরে ধীরে আমাদের এখান থেকে প্রায় 7 থেকে 8টি কোর্স অবধি পর্যন্ত চলমান আছে। করোনার প্রথম মাস থেকে অর্থাৎ মে মাস থেকে শুরু হয়ে এই যে চলমান যে বেচ আপনারা ভর্তি হয়েছেন, এই বেচের হলো ভূমি জরিপ কোর্স, আর ভূমি জরিপ কোর্সের আজকে শুরু হচ্ছে 12তম বেচ। প্রতিটি কোর্সের 12 থেকে 15, 16, 17 করে বেচ আছে। গ্রাফিক্স এর বেচ আছে আমাদের 4টি, তারপরে স্পোকেন ইংলিশের বেচ আছে 16টি, তারপরে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স আছে 16তম বেচ। এইভাবে প্রত্যেকটা কোর্সের 8, 10টা, 15টা, 20টা, 15 থেকে 16টা করে বেচ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এটা সম্ভব হয়েছে আমাদের কিছু মুখলেস দায়িত্বশীলদের মাধ্যমে, যারা নিজের কর্মস্থলে থেকে একটা নির্দিষ্ট সময় বা নিজের অবসরটুকু সময়কে ওলামায়ে কেরামদের পিছনে নিঃস্বার্থভাবে কাজে লাগিয়েছে। কোনো ধরনের স্বার্থ নেই, কোনো ধরনের অর্থনৈতিক কোনো ধরনের সুযোগে নেই এখান থেকে ইনকাম করার। এখানে যারা দায়িত্বশীলগণ আছেন, এখানে যারা শিক্ষক মহোদয়গণ আছেন, কেউই কওমিয়ত ক্লাব থেকে একটা পয়সা নিচ্ছেন না, এবং কেউ কওমিয়ত ক্লাব সংগঠনে 5টা টাকাও দিচ্ছেন না যে নেন এই 5 টাকাটা জমানো হয়। কওমিয়ত ক্লাবের এমন কোনো ফান্ড নেই যেখান থেকে কাউকে দেওয়া হয়। কওমিয়ত ক্লাবের ফান্ড নেই যেখানে কওমিয়ত ক্লাব শুধু জমানো হয়। এটা এমন একটা প্রতিষ্ঠান, এবং এটা লক্ষ্য উদ্দেশ্য হলো ঠিক দাওয়াতে তাবলীগের মতো। দাওয়াতে তাবলীগ নিজের জান, নিজের মাল, নিজের সময় ব্যয় করে অন্যের কল্যাণের পিছনে বারবার ধারে ধারে যায়। এখানে দায়িত্বশীলগণ সেম উদ্দেশ্য নিয়ে সেম এই মিশনটাকে নিয়ে সামনে এগিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ 4-5টি বছর চলমান আছে। কোন দায়িত্বশীলগণ যারা প্রথম থেকে সম্পৃক্ত হয়েছেন অবধি পর্যন্ত দায়িত্ব একটা এমন একটা মুহূর্ত চলে যে মুহূর্তে মানুষ নিজের স্বার্থের পিছনে দৌড়ায়।
এমন পরিস্থিতির মধ্যেও একজন আলেম যদি 5টা বছর একটা প্রতিষ্ঠানে এটা জেনে বসে পড়ে থাকে যে এখান থেকে কোনো পয়সা ইনকাম করার সুরত নাই, এখান থেকে কোনো পয়সা ইনকাম করার কোনো সুযোগ নাই, এরপর যদি প্রতিষ্ঠানের সাথে লেগে থাকে, ওই ধরনের মুখলেস মানুষদের কারণেই কমিট ক্লাবের সেবা আপনার মাঝে পৌঁছানো সম্ভব হয়েছে। কমিট ক্লাবের টাকা দরকার হয় না, কারণ কমিট ক্লাবের সকল কার্যক্রমগুলো অনলাইনের মাধ্যমে। কমিট ক্লাব কিভাবে চলে? পরামর্শের মাধ্যমে চলে। দাওয়াতে তাবলীগের প্রতিদিনের একটা রুটিন হলো সকালবেলা নাস্তার আগে বা নাস্তার পরে পরামর্শ করা 24 ঘন্টা কি কাজ করব, কে কি করবে। ঠিক কওমিয়ত ক্লাবের প্রত্যেকটা কাজ, সেটা ছোট হোক, সেটা বড় হোক, সেটা উপস্থিত হোক, সেটা সামনের ভবিষ্যতে কোনো হোক, পরিকল্পনা হোক, প্রত্যেকটা বিষয় নিয়ে সকল দায়িত্বশীলদের সাথে পরামর্শ করা হয়। সকল দায়িত্বশীল কোথায় পাবেন? কওমিয়ত ক্লাবের সারা বাংলাদেশে দায়িত্বশীল আছেন, জেলা ভিত্তিক দায়িত্বশীল আছেন, থানা ভিত্তিক দায়িত্বশীল আছেন, বিভাগ ভিত্তিক দায়িত্বশীল আছেন। সকলে মিলে প্রতি শুক্রবার রাতে অনলাইনের মাধ্যমে মিটিং করেন এবং সামনের কি কি তাগাদা আছে সেই তাগাদাগুলোকে পেশ করা হয়, সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আপনারা দেখেছেন কওমিয়ত ক্লাব যে শুধুমাত্র স্কিল ডেভেলপ করে যাচ্ছে এমন না, এর পাশাপাশি অনেক অনেক সেবা দিয়ে যাচ্ছে। এর মধ্যে থেকে একটি হলো চলমান সারা বাংলাদেশে কিভাবে রক্তহীন মানুষদেরকে রক্তের ব্যবস্থা করে দেওয়া। এটা অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ কাজ ছিল এবং এই আয়োজনটা এগিয়ে যাওয়ার মতো সবাই পারে না। কওমিয়ত ক্লাব সেটা করেছে আলাদা একটি ব্যানারে, আশিফা ব্লাড ব্যাংক নাম দিয়ে এটি সারা বাংলাদেশে ক্যাম্পেইন করে যাচ্ছে এবং রক্তের ব্যবস্থা করে যাচ্ছে। এটা আল্লাহ পাকের শুকর, এটা কওমিয়ত ক্লাবের মুখলেস দায়ীদের মাধ্যমে এটা সম্ভব হয়েছে, তাদের মেহনতের কারণে। পাশাপাশি আপনারা দেখেছেন গত 2 বছর আগে সিলেট বানবাসীদের মধ্যে কি পরিমাণ ওখানে কি সমস্যা হয়েছিল, পানির মানুষ বন্দী হয়ে গেছিল, কত মানুষ, কত আপনারা পত্রপত্রিকা সবকিছু দেখেছেন। সেটাও কওমিয়ত ক্লাব এগিয়ে গিয়েছিল। কওমিয়ত ক্লাব তাদের শিক্ষার্থীদের মাঝ থেকে দায়িত্বশীলদের মাধ্যমে সারা বাংলায় প্রায় 5.5 লক্ষ টাকার কাছাকাছি টাকা সংগ্রহ করে অনলাইনের মাধ্যমে সেটা সংগ্রহ করেছে। সংগ্রহ করে প্রায় 2টা নৌকা দিয়ে 2টা জায়গাতে সিলেটে এগুলো বিতরণ করেছে, এটাও আপনারা দেখেছেন। এবং রিসেন্টলি যেটা হচ্ছে, ঘূর্ণিঝড় যে রিমালে যে আঘাত হানা হয়েছে সেটা নিয়েও কওমিয়ত ক্লাব ভেবেছে এবং সিদ্ধান্ত নিয়েছে ইমার্জেন্সি, এবং সেটার পোস্টার আপনারা দেখেছেন এবং কালেকশনও চলছে। কওমিয়ত ক্লাব চেষ্টা করছে দক্ষ লোক তৈরি করা এবং মানব কল্যাণে এগিয়ে আসার জন্য অভিজ্ঞ দায়ী তৈরি করা, যারা মানব কল্যাণে এগিয়ে যাবে। কেননা ইসলাম আমাদেরকে শান্তি দিয়েছেন এবং ইসলাম আমাদেরকে 2টি দায়িত্ব দিয়েছেন, শান্তির পক্ষে ডাকার জন্য, মানব কল্যাণের জন্য। তো সুতরাং আমাদের এই মিশনকে, এটা আমাদের নবীওয়ালা কাজ, মানুষকে আল্লাহর দিকে ডাকা এবং মানুষের কল্যাণে এগিয়ে আসা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হিস্ট্রি যদি আমরা শুনতে যাই, সকলেই জানি যে আল্লাহ রসুল হিন্দু মুসলিম বা খ্রিস্টানদের কোনো করার নাই, বিপদে পড়েছেন, এগিয়ে গেছেন। তো আমরাও আমাদের এই উদ্দেশ্যকে, এই মিশনকে সামনে নিয়ে এগিয়ে যাব। অনেকে হয়তো ভাবছেন অর্থ কোত্থেকে আসছে, অর্থ কিভাবে আসে সেটা আপনাদেরকে আমরা জানালাম। এই এমন সিস্টেমে যে দায়িত্বশীলগণ কোনো টাকা লাগে না, যেটার কার্যক্রম বেশিরভাগ অনলাইনের মাধ্যমে হয়, তাহলে আপনারা বুঝেন এটার টাকার দরকার হয় কি হয় না। এটার কোনো টাকা দরকার হয় না। এবং আলহামদুলিল্লাহ কওমিয়ত ক্লাব কোনো ধরনের ফান্ডও তৈরি করে নাই। যে ফান্ডগুলো তৈরি করে সেটা হলো সাময়িক, যখন দরকার হবে তখন ঠিক একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এর ভিতরে সব ক্লোজ করা হয়, যে কোথায় কি ব্যয় করা হয়েছে সেটা জানিয়ে দেওয়া হয় দায়িত্বশীল সকলের মাধ্যমে। আজকে কওমিয়ত ক্লাবের মাধ্যমে আপনারা এই কোর্সে অংশগ্রহণ করেছেন, কওমিয়ত ক্লাব আপনাকে সুযোগটা দিয়েছে, কওমিয়ত ক্লাব কি সেটা আপনি জেনেছেন, কিন্তু কওমিয়ত ক্লাব যে আপনাকে দিয়েছে আপনারও তো একটা দায়িত্ব আছে। যিনি আপনার পিছনে মেহনত করবেন, যিনি আপনার পিছনে আপনাকে দক্ষ করার পিছনে এগিয়ে যাবেন, আপনার একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? দায়িত্ব হলো আপনি যেভাবে অন্যজনের মাধ্যমে শিখতে আসছেন,
আপনার উপর দায়িত্ব চলে আসছে এটা, যে আপনার প্রতিবেশী যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, তারা যদি নিজেদের স্কিল ডেভেলপ করতে চায়, তাদেরকে ইনভাইট করা, তাদেরকে বলা যে ভাই আমি একটা কোর্স করেছি, তো তোমার যদি সময় থাকে তুমি একটা কোর্স করে নাও। কেননা কার কোন দক্ষতা কোন কাজে লাগে, কারণ প্রত্যেকটা সেক্টরই হালাল ভাবে কাজ করার মতো এই ধরনের কোর্স গুলো। আপনি চাইলে হালাল ভাবে এই কোর্স গুলো করে হালাল ভাবে ইনকাম পারবেন। তো এই যে প্যারেশানি গুলো আমাদের মাঝে কাজ করে, সেই প্যারেশানি থেকে আপনার এই সামান্য উপহারটা, সামান্য এই উপকারটা সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের কাছে অনুরোধ থাকবে, কওমিয়ত ক্লাব সেবা সম্পর্কে যেমন আপনি জেনেছেন, কওমিয়ত ক্লাব সেবা সম্পর্কে আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন, তাদেরকে বলবেন কোর্সটা করার জন্য। এখানে কোনো টাকা দেওয়া লাগবে না, এখানে কোনো ইয়ে দেওয়া লাগবে না। আপনি এখানে আসবেন কি জন্য? আপনি এখানে আসবেন নিজেকে দক্ষ করে তোলার জন্য। আপনি নিজে দক্ষ হয়ে আপনি কাজে লেগে যান, কওমিয়ত ক্লাব এতে তৃপ্তি পাবে। এবং যিনি আজকের এই কোর্সের ট্রেনার হিসেবে আছেন, মুফতি ইসমাইল বিন ফজল স্যার, আল্লাহ পাক হযরতে হায়াতে বরকত দান করুন। অত্যন্ত মেহনতি একজন ট্রেনার, অত্যন্ত মেহনতি একজন মানুষ, যিনি আজকে এতটা দিন, এতটা বছর কওমিয়ত ক্লাবের পিছনে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। উনি যেভাবে শিখান, উনি যদি অফলাইনে যে বেচগুলো করেন, এগুলো যদি করেন, ওনার ভালো ইনকাম আসবে। কিন্তু এরপরেও আপনাদের পিছনে কেন করেন? কারণ তিনি দায়িত্ব বুঝেছেন, তিনি বুঝতে পেরেছেন এটা, যে শুধু আমাকে দক্ষ হলে হবে না, আমার সাথে সাথে আমার মতো অন্যদেরকে দক্ষ করে তুলতে হবে। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকটা ক্লাস A to Z শুরুতে উপস্থিত হয়ে যাবেন, ক্লাস লিংক কখন দেয় সাথে সাথে উপস্থিত হয়ে যাবেন। সাথে সাথে উপস্থিত যদি আপনি হন, ট্রেনার সময় মতো ক্লাস করতে পারবেন, এবং ট্রেনার আপনাকে যা দেওয়ার তার থেকে বেশি দিতে পারবেন। কিন্তু আপনাকে লিংক দেওয়ার পরে যদি আপনি দীর্ঘ সময় পরে যদি আপনি উপস্থিত হন, তাহলে আপনার ক্লাসটাও লেন্দি হয়ে যাবে, এবং ট্রেনারও আপনাকে ওইভাবে মন খুলে দিতে পারবে না। এর জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত, বেচে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকবেন, প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক করবেন, তবে ইনশাল্লাহ আপনি ভালো একটা ফলাফল পাবেন। আমাদের শিক্ষার্থীদের রিভিউ গুলো দেখেন না, শিক্ষার্থীদের রিভিউ গুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন তারা অনলাইনে শিখে যদি এখন সার্ভে করতে পারে, অনলাইনে শিখে যদি তারা বিভিন্ন জমি জমা ইয়ে করে নিজের মাদ্রাসা থেকে, আবার এই এলাকা ভিত্তিক শুক্রবারে ওনারা গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় এগুলো মাপজোপ করে, এবং তাদের একটা ইনকাম হচ্ছে, এটা যদি তারা করতে পারেন, তা আপনি কেন পারবেন না? এই মিশনটাকে আপনি সামনে রাখেন। আপনি কেন পারবেন না? আপনাকে পারতেই হবে। কেন পারতে হবে? আপনার ট্রেনার অভিজ্ঞ, আপনার ট্রেনার দক্ষ, আপনার ট্রেনার আপনাকে 24 ঘন্টা সাপোর্ট দিচ্ছে, কওমিয়ত ক্লাব আপনাকে এই সুযোগ করে দিচ্ছে। সুতরাং আপনি কেন পারবেন না? আপনি একটা বেচে পারেন নাই, পরবর্তী বেচে করেন, পরবর্তী বেচে পারেন না, তার পরবর্তী বেচ করেন। আপনাকে সফল হতেই হবে, এই মিশনটাকে নিয়ে চলেন, সফল হতেই হবে। কেন হবেন না? আপনার ট্রেনার খারাপ না, আপনার একজন অভিজ্ঞ ট্রেনার, যিনি মন খুলে একদম পানির মতো বুঝাই। সুতরাং এমন একজন ট্রেনার পেয়েও যদি আপনি শিখতে না পারেন, তাহলে বলতে হবে যে আপনি ওইভাবে মনকে তৈরি করেননি। আপনার ব্যর্থতা না এটা, বরং আপনি মন তৈরি করেন নাই। আপনাকে আগে মন তৈরি করতে হবে, এবং এটা সফলতা আপনাকে বের করতেই হবে ইনশাআল্লাহ। কি বলেন সবাই? ইনশাআল্লাহ প্রত্যেকটা বেচে, প্রত্যেকটা কোর্সের, সরি প্রত্যেকটা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আপনাদের এই ব্যাচের শুরু ক্লাস থেকে সর্বশেষ ক্লাস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে সবাই উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি দেখতে চাই আপনাদের এই যে যে সকল শিক্ষার্থীগণ আছেন, সকলকেই দেখতে চাই সর্বশেষ ক্লাস পর্যন্ত, এবং সকলের সফলতা দেখতে চাই। সকল ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য, এবং আমি অনেকগুলো কথাই বলেছি। হয়তো আপনাদের সময় আজকের উপস্থিত ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে ক্লাসটি অনেক বড় বা দীর্ঘ হয় আমাদের, যেহেতু আমাদের মেহমানগণ উপস্থিত থাকেন এবং আমাদের দায়িত্বশীল অনেকে উপস্থিত থাকেন। সেই বিষয়ের উপর অনেকেই এই অনলাইন জগৎটা অনেকে একদম নতুন, এটা বুঝতে বুঝতে সময় লাগে। অনেকের এখানে এখনো বলা যাচ্ছে যে শুনতে পাচ্ছেন না। এটা আসলে
শোনা যাচ্ছে, কিন্তু হয়তো অপশন যেটা আছে সেটা আপনি অফ করে রেখেছেন, বা অন কিভাবে করে সেটা আপনি জানেন না, যার কারণে এমনটা হচ্ছে। তো এই যে প্রথম ক্লাসটা এটা হবে, ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন, কৌমিদ ক্লাবের সাথে সম্পৃক্ত থাকবেন এবং কৌমিদ ক্লাবকে নিজের একটি প্রতিষ্ঠান মনে করে এগিয়ে নিয়ে যাবেন। কেননা এই প্রতিষ্ঠান আপনার থেকে চায় না, এই প্রতিষ্ঠান শুধু আপনাকে দিতে চাই। এবং এইটার প্রতিষ্ঠাতার এবং এটার সাথে যারা সম্পৃক্ত সকল ওলামায়ে কেরাম, তো এখানে কোনো ধরনের ভিন্ন বিদেশি কোনো সংস্থার সম্পৃক্ততা নেই, কোনো সংযোগ নেই, এবং কোনো ধরনের এনজিওর সাথে কোনো সম্পর্ক নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদেরকে দিক নির্দেশনামূলক এবং সুন্দরভাবে পরামর্শ দেওয়ার জন্য আমাদের কমিউনিটি ক্লাবের কো ফাউন্ডার আকরামুল আশরাফ স্যারকে। এই মুহূর্তে আর আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছে আমাদের স্যারের কাছে, যার অপেক্ষায় আমরা এতক্ষণ অপেক্ষমান। তো এই মুহূর্তে ওরিয়েন্টেশন ক্লাসের শুরু করার জন্য অনুরোধ করছি মাওলানা মুফতি ইসমাইল বিন ফজল স্যারকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুক্রিয়া আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসের সঞ্চালক মাওলানা সালমান ফার্সি ভাইকে এবং আমাদের কো ফাউন্ডার মাওলানা আকরামুল আশরাফ স্যার শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। আপনারা এখানে না আসলে আমাদের এই কোর্সটা করা সম্ভব হইতো না। সবাইকে ধন্যবাদ। তো আজকে আমাদের কমিউনিটি ক্লাবের ভূমি জরিপ কোর্সের 12তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। ইতিমধ্যে আমরা 11টি ক্লাস শেষ করেছি। তো কমিউনিটি ক্লাবের যে ইতিহাস তো আমরা শুনলাম, ওই মাওলানা আকরামুল আশরাফ স্যার, যিনি আমাদের কমিউনিটি ক্লাবের কো ফাউন্ডার এবং আইটি ট্রেনার, তিনি খুব সুন্দর করে বললেন যে কমিউনিটি ক্লাব কোন প্রেক্ষাপটে কখন তৈরি হয়েছে। তো সেই 2020 সাল থেকে আজও পর্যন্ত কমিউনিটি ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে কমি উলামায়ে কেরামদের স্কিল ডেভেলপ করার জন্য। এখানে আমাদের হয়ে থাকে, যেটা আগেও আপনারা দেখেছেন, কম্পিউটার, যেটা বেসিক কম্পিউটার কোর্স, গ্রাফিক্স ডিজাইন কোর্স, স্পোকেন ইংলিশ কোর্স, ভূমি জরিপ কোর্স, নুরানি প্রশিক্ষণ কোর্স, এরপরে ক্যালিওগ্রাফি কোর্স, হাতের লেখা কোর্স, ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্স। এই কোর্সগুলো আমাদের একের পর এক হয়ে থাকে। এর মাধ্যমে আমরা কমি অঙ্গনে যারা ওলামায়ে কেরাম রয়েছেন বা কমি অঙ্গনে যারা সম্পৃক্ত রয়েছেন, তাদেরকে আমরা বিভিন্ন কিছু শিখিয়ে থাকি, যেন আমাদের কমি সন্তানরা স্কিলড হতে পারে, অর্থাৎ তাদের বিভিন্ন যোগ্যতা, বহুমুখী যোগ্যতার অধিকারী হতে পারে। এই জন্য বর্তমানে প্রতিযোগিতার যুগ, আর এই প্রতিযোগিতার যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যোগ্যতার কোনো বিকল্প নাই। এই জন্য যে কোনো সুযোগ আমাদের সামনে আসে সেটাকে আমরা লুফে নিব এবং আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কাজে লাগাবো। এই হিসেবে কমিউনিটি ক্লাব যে কোর্সগুলো অফার করেছে বা করছে, যদি আমরা চাই এক এক করে আমরা সবগুলো কোর্সই করতে পারি। আমাদের এখানে ওই যে আজকের কোর্সেও যারা আমরা উপস্থিত আছি, অনেকে আছে যে ইতিমধ্যে একটা, দুইটা, তিনটা কোর্স করেছেন, অনেকে আরো বেশি করেছেন, অনেকে হয়তো বাবার আজকে প্রথম নতুন, ভবিষ্যতে ইনশাল্লাহ কমিউনিটি ক্লাবের অন্যান্য কোর্সগুলো করবেন। এই কোর্সগুলো করলে আমাদের কি হবে, আমাদের জীবন চলার পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যেখানে আমরা সম্মুখীন হব সেখানে আমরা সমাধান নিজে নিজে বের করতে পারবো, কারো পিছনে আমাদের দৌড়ানো লাগবে না। আমরা প্রফেশনাল না হই, পেশাদারিত্ব গ্রহণ না করি, কিন্তু নিজের ব্যক্তিগত জীবনেও আমাদের এগুলো কাজে লাগবে। এই জন্য
এই কমি ইউথ ক্লাবের কোর্সগুলোর মধ্যে অন্যতম কোর্স হলো ভূমি জরিপ কোর্স। তো ভূমি জরিপ কোর্সেরই স্টুডেন্ট আমরা। তো ভূমি জরিপ কোর্সে আমি আপনাদের সাথে থাকবো পুরা কোর্স জুড়ে। আমি ইসমাইল বিন ফজল আপনাদের পাশে থাকবো ভূমি জরিপ কোর্স নিয়ে। এবং আমাদের এই কোর্সে মনিটরিং সদস্য হিসেবে যারা রয়েছেন বা বিভিন্ন কাছে পাবেন মৌলানা আরিফুর রহমান, স্যার আপনার মাইক্রোফোন মনে হয় বন্ধ হয়ে গেছে, আওয়াজ শোনা যাচ্ছে না। RSBS এর জরিপের পরিচিতি। তো আমাদের যে কোর্সটা হলো ভূমি জরিপ কোর্স, এটা আমাদের হকুল ইবাদ বান্দার হকের সাথে সম্পৃক্ত। আর ভূমি জরিপটা এলমে ফারায়েজেরই একটা অংশ। যেহেতু এলমে ফারায়েজ শিক্ষা করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এলমে ফারায়েজ শিক্ষা করো, তাআল্লামুল ফারায়েজা ফাইন্না নিসফুল ইলমি, তোমরা এলমে ফারায়েজ শিক্ষা করো কেননা তা হলো এলেমের অর্ধেক। তো আমরা এলমে ফারায়েজ শিখি মাদ্রাসাগুলো। তো সেখানে তো শিখি যে স্বামী মারা গেলে স্ত্রী পাবে 8/1 অর্থাৎ স্বামীর যদি ছেলে মেয়ে থাকে স্ত্রী 8/1 পায়, ছেলে মেয়ে না থাকলে স্ত্রী 4/1 পায়। বা আমরা জানি যে ভাই বোন তারা ভাই ডবল পায়, মেয়ে বোন অর্ধেক পায়। বিভিন্ন সুরতগুলো আমরা জানি, কিন্তু আমাদের দেশীয় মাপে আমরা কিভাবে বুঝাই দিব সেটা কি জানি? ওই দেশীয় মাপে বুঝা দেওয়ার জন্যই আমাদের এই ভূমি জরিপ কোর্সটা করা দরকার। তাহলে এই আমাদের এলমে ফারায়েজ যেটা, এটা বুঝিয়ে দেওয়ার জন্যই এই ভূমি জরিপ কোর্স। এটা একটা এলমে ফারায়েজেরই অংশ, এটা দুনিয়াবি কোনো এলেম না, এলমে দ্বীনেরই একটা অংশ। এই জন্য এটা শিখার মধ্যে যদি আমাদের নিয়ত অংশ হিসেবে আমরা শিখছি নিজে হারাম থেকে বাঁচার জন্য, অন্যের হক যেন আমার মধ্যে প্রবেশ না করে, এবং অন্যকে হারাম থেকে বাঁচানোর জন্য। এই বিষয়গুলো শিখবো যে CSSA-RS-BS এর জরিপের পরিচিতি। যে ভূমি জরিপের ক্ষেত্রে বিভিন্ন কাগজপত্র রয়েছে যেটা আমরা বিভিন্ন সময় শুনে থাকি, বিভিন্ন রেকর্ড রয়েছে, এই রেকর্ডগুলোর নাম আমরা শুনেছি CSSA-RS-BS, এগুলার বিস্তারিত রূপ আমরা শিখবো। এরপরে নকশা ও পর্চা ইত্যাদি কিভাবে চিনবো এগুলা শিখবো। এরপরে জমি যে আমরা কিভাবে মাপতে হয় সেটা শিখবো। জমি মাপার জন্য স্কেলের প্রয়োজন হয়, স্কেলের কিভাবে মাপ নির্ণয় করতে হয় সেটা শিখবো। ইত্যাদি কাগজপত্র কিভাবে আমরা চিনবো সেগুলো শিখবো। এলমে ফারায়েজের বিভিন্ন বিষয় আমরা শিখবো। এরপরে কাগজপত্র বোঝার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হলো আনাগোন্ডা পদ্ধতি, একটা হাজার পদ্ধতি। এই দুটোটা আমরা শিখবো। বালি, মাটি, কাঠ ইত্যাদির হিসাব শিখবো। এরপর আমাদের কোর্স শেষে পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল ভাইভা সহ 300 নম্বর একটা পরীক্ষা হবে। এরপর আমাদের ডিজিটাল সার্ভে নামে একটা ক্লাসও আছে, সেটা আমাদের হয়তোবা সম্মেলনে হয়ে থাকে, এই বছর হয়েছিল। তো আমরা এই কোর্সে মোট 15টি ক্লাস করব। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আজকের ক্লাসটা বাদে আমরা আরো 15টি ক্লাস করব। তো কোন ক্লাসে আমরা কি শিখবো, যেটাকে বলে কোর্স আউটলাইন, সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। প্রথম ক্লাসে আমরা শিখবো ভূমি জরিপ শিখার গুরুত্ব, আমিনের সংজ্ঞা, জরিপ বিজ্ঞানের সংজ্ঞা, ভূমি জরিপের প্রয়োজনীয়তা, ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস, ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপের ক্রমবিকাশ, CSSA-RS ও BS জরিপের পরিচিতি। দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো ম্যাপ চেনার সহজ উপায়, CS পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, SA পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, RS পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, BS বা ঢাকা সিটি জরিপের খতিয়ান চেনার সহজ উপায়, 16 আনা পদ্ধতির বিশ্লেষণ ও সূত্র, আনাগোন্ডা করা ক্রান্তি ও তীর লেখার পদ্ধতি। তৃতীয় ক্লাসে আমরা শিখবো ইলেক চিহ্ন পরিচিতি ও ব্যবহার বিধি, আনাগোন্ডা করা ক্রান্তি ও তিলের যোগ বিয়োগ ও গুণ, ভূমির কিছু মৌলিক পরিমাপ, কিছু স্বীকৃত পরিমাপ। চতুর্থ ক্লাসে আমরা শিখবো আনাগোন্ডা করা ক্রান্তি ও তিলের ভাগ, আনাগোন্ডা পদ্ধতিতে খতিয়ান থেকে বা পর্চা থেকে অংশ বের করার নিয়ম। পঞ্চম ক্লাসে আমরা শিখবো হাজার পদ্ধতিতে
খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম, এলমে ফারায় সংক্রান্ত আলোচনা। এই 5টা ক্লাস আমরা শিখবো কাগজপত্র বোঝার জন্য। এই 5টা ক্লাস করলে ইনশাল্লাহ আমরা জমির যত কাগজপত্র রয়েছে আমরা A to Z বুঝতে পারবো। দ্বিতীয় ভাগে আমরা শিখবো জমি মাপার যে নিয়ম কানুন, সেটা জ্যামিতিক সূত্রে শিখতে হয়। এই জন্য 6ষ্ঠ ক্লাসে আমরা শিখবো জ্যামিতি পরিচিতি ও তার প্রকারসমূহ, ত্রিভুজের পরিচিতি ও তার প্রকারসমূহ, বাহুভেদে ত্রিভুজের প্রকারসমূহ ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 7ম ক্লাসে আমরা শিখবো কোণ ভেদে ত্রিভুজের প্রকারসমূহ ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 8ম ক্লাসে আমরা শিখবো চতুর্ভুজের পরিচিতি ও তার প্রকারসমূহ, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্রের পরিচয় ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 9ম ক্লাসে আমরা শিখবো রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত চতুর্ভুজের পরিচয় ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 10ম ক্লাসে আমরা শিখবো বহুভুজ, সুষম ষড়ভুজ, বৃত্ত ও বৃত্তাবাসের পরিচয় এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 11তম ক্লাসে আমরা শিখবো ইলেক চিহ্ন পরিচিতি ও ব্যবহার বিধি, ইঞ্চিকে ফুটে প্রকাশ এবং সুতাকে ইঞ্চিতে প্রকাশ করার পদ্ধতি, জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস। তো এই 5টা ক্লাসে আমরা জ্যামিতি শিখবো, 6 নম্বর ক্লাসে আমরা জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল করব। তো এখানে মোট আমরা জ্যামিতির উপরে দ্বিতীয় ভাগে আমরা 6টা ক্লাস করব। জমি মাপার জন্য আমরা 6টা ক্লাস করব। এরপরে আমরা আনুষঙ্গিক বিষয় কয়েকটা ক্লাসের মধ্যে শিখবো। 12তম ক্লাস মাটি, বালু, কাঠের হিসাব শিখবো সেখানে। 13তম ক্লাসে শিখবো রড ও ইটের হিসাব। 14তম ক্লাসে আমরা শিখবো স্কেলের পরিচয়, প্রকারসমূহ এবং স্কেল দিয়ে নকশা থেকে জমি মাপার পদ্ধতি। জমি মাপার জন্য আলাদা স্কেল রয়েছে, এগুলোর নাম কি সেগুলো আমরা শিখবো, কিভাবে জমি মাপতে হয় নকশা থেকে সেগুলো শিখবো। আর আমাদের 15তম যে ক্লাসটা হবে সেটা হবে ওয়ারিশদের মাঝে জমি বন্টনের নিয়মের উপর প্র্যাকটিক্যাল ক্লাস। যে জমি আমরা যে বন্টন করবো ওয়ারিশদের মাঝে কিভাবে বন্টন করব, কিভাবে বুঝাই দিব, কে কত শতাংশ পাইলো, কত ফুট পাইলো, কত কাঠা পাইলো ইত্যাদি আমরা কিভাবে মাপতে পারি সেটা আমরা শিখবো। তো এই হলো আমাদের কোর্স আউটলাইন, অর্থাৎ ক্লাসের শিডিউল বা সিলেবাস। তো আগামী ক্লাস থেকে তো ইনশাল্লাহ নিয়মিত আমাদের ক্লাস হবে। যেহেতু আজকে আমরা প্রথমে আসলাম, যদি আজকে কিছু শিখে না যাই তাহলে কেমন হয়। এই হিসেবে আজকে আমরা শিখবো প্রসিদ্ধ জরিপ সমূহ, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন জরিপ হয়েছে পৃথিবীর ইতিহাস থেকে এই পর্যন্ত, বিভিন্ন জরিপ হয়েছে, সেগুলো তো আর রয় নাই বা টিকে নাই। সর্বশেষ আমাদের দেশে যে জরিপ রয়েছে, স্বীকৃত জরিপ হলো মোট 4টি। 1 নম্বর হলো CS, 2 নম্বর হলো SA, 3 নম্বর RS, 4 নম্বর BS বা BRS। সবাই মুখস্থ করে ফেলি সিরিয়াল অনুযায়ী, এই সিরিয়ালই আমাদের মুখস্থ করতে হবে, সিরিয়াল মিস করা যাবে না। CS, SA, RS, BS বা BRS। BS বা BRS দুইটা মিলে একটা, ঠিক আছে। CS, SA, RS, BS বা BRS। আগামীতে আমরা শিখবো এগুলোর বিস্তারিত রূপ। CS বলতে কি বোঝায়, SA বলতে কি বোঝায়, RS বলতে কি বোঝায়, BS বা BRS বলতে কি বোঝায়, এগুলো কত সালে তৈরি হয়েছে, এগুলা কিভাবে চিনবো, এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা শিখবো। তো আজকে আমরা এটা শিখি, বা আজকে আমাদের ক্লাস এটা নিয়ে আমরা শেষ করি যে স্বীকৃত জরিপ 4টা সবাই মুখস্থ করে ফেলি। CS, SA, RS, BS, CS, SA, RS, BS বা BRS সবাই মুখস্থ করি। মুখস্থ হয়ে থাকলে একটু বলেন তো সবাই, CS, SA, RS, BS। CS, SA, RS, BS বা তো জরিপ BS। 4টি। CS,
DRS জি স্যার, আমি বলি কিছু না ইনশাল্লাহ। প্রসিদ্ধ জরিপ 4টি: সিএস, আরএস, সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। প্রসিদ্ধ জরিপ 4টি: সিএস, এসএআরএস, বিএস বা বিআরএস। প্রসিদ্ধ জরিপ 4টি: জরিপ 4টি সিএস, এসএ, আরএস, বিএস এসএ বা আরএস বিআরএস। বিএস বা বিআরএস।